দেখো এখন লোকটাকে খুঁজে পাও কিনা। সত্যি ওনা অনেক ক্ষতি করে দিয়েছো। আর তুমি ক্ষতি কি ও ইচ্ছে করে করেছে নাকি? ঠাম্মি তুমি ওকে আর মাথায় তুলো না তো। ওকে বুঝতে দাও ও যা করেছে ভুল করেছে। এতগুলো লোক ওই গণেশটা পাবে বলে বসে আছে, আর উনি নিজের পাকামি দিয়ে গণেশটাকে একেবারে একটা ঠকবাজের হাতে পাচার করে দিন। যোগ্য দাদা, এদের এখন উত্তর দিয়ে কোনো লাভ নেই, যা করার কাজে করে দেখাতে হবে। দেখুন আমার যা কাজ ছিল, মানে যা বলার ছিল সেটা হয়ে গেছে। ওই মূর্তির ব্যাপারে সত্যি আমার কিন্তু কোনো উৎসাহ নেই, কোনো লোভও নেই। আর ওই কৃষ্ণ কিশোর রায়ের চুক্তি অনুযায়ী এই মূর্তিটা এখন আপনাদেরই। আমি তো সময় মতো আসতে পারিনি, তাই এই মূর্তিটার ওপর আমার আর কোনো অধিকারও নেই। তবে ওই একটাই কথা, সেটা হচ্ছে যদি মূর্তিটা একবার আমি চোখে দেখতে পেতাম। দেখতে পাবেন। আমি আপনাকে কথা দিচ্ছি, ওই মূর্তি আমি এই বাড়িতে ফিরিয়ে আনবই। এবার আমাদেরকে অ্যাকশন নিতে হবে। কেমন তার কাটা ভাব লাগছে না মেজদা? সে তো কমন ব্যাপার, মাঝে মাঝেই তোর বৌদি ভাইয়ের এই তার কাটা ভাব জেগে ওঠে, আর তারটা কিভাবে জোড়া লাগাতে হবে সেটা আমাকেই ভাবতে হয়। অপর্ণা, ওটা কি করছো গো? যোগ্য দাদার কাছে একটা প্রশ্নের উত্তর চাইছি। বাবু তুই এখানে কি করছিস? ও গুণবতী বউয়ের পুজো আচ্ছা দেখছিস বুঝি। ওকে বলে দে যে ও যেন ওই মূর্তিটা বাড়িতে ফেরত আনে। ওসব পুজো আচ্ছা অন্য লোকে করে নেবে এখন। এসব লোক দেখানো কারবার আমার সহ্য হয় না বাবা। মা অনেক তো শুনিয়েছো, একটু থামো, এবার থামো। বর্ষা দিদি, এটা তুই কি করলি? বর্ণা দিদিকে কথা না শোনালে এ বাড়িতে কারোর ভাত হজম হবে নাকি? মা আবার এত বড় একটা সর্বনাশ হয়ে গেল এই মেয়ের জন্য, আর এখন আপনি ওর হয়ে কথা বলছেন? এখনো মেজদি থাক না, ওর মনে হয় মনটা ভালো নেই। দেখো দেখো ঠাকুর ঘরে আসার পর থেকে শুধু ঠাকুরকে ফুল দিয়ে যাচ্ছে আর মনে মনে যজ্ঞ দাদার সাথে কথা বলে যাচ্ছে। আদিক্ষেতা, ওসব তুমি দেখো, আমি প্রথম দিন থেকে দেখছি। বলি ওটা কোন ছাতার পুজো হচ্ছে আর কিসের উত্তর খোঁজা হচ্ছে শুনি? আর কিসের উত্তর খুঁজবো মা? এটাই জানার চেষ্টা করছি যে মূর্তি বর্ডার পার করে চলে গেছে নাকি এখনো এই দেশেই রয়েছে, বিক্রির চেষ্টা চলছে। কি উত্তর পেলে? পাইনি, পাবো। আমার হাতে যদি শেষ পর্যন্ত সাদা ফুল থাকে তাহলে বুঝবো যে মূর্তি এখনো দেশেই রয়েছে, বিক্রির চেষ্টা চলছে। খবর আজ রাতের মধ্যেই পেয়ে যাবেন। খবর আজ রাতের মধ্যেই পেয়ে যাবেন স্যার। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ আসি স্যার, থ্যাংক ইউ।
স্যালুট। বোনের জন্য দাদা এই কাজটা করে দেবে, হ্যাঁ? বোনের জন্য দাদা এই কাজটা দাঁড়া করে দেবে, হ্যাঁ? চল না। উফ পর্ণা, তুই পারিসও বটে, তুই ওকে শোধরানোর চেষ্টা করলি। না না, সেটা তো একদিক থেকে ভালোই হলো, তাতে কাজ তো হলো। আমার মন বলছে খুব শিগগিরই ওই গণেশ মূর্তি পর্ণা তোমাদের হাতে ফিরে আসবে। বাহ বাহ, একেবারে রাতারাতি দাদা বোন। যাকে গণেশটা বাড়িতে এলেই হলো। এখন আবার বলছো এক পাও নড়বে না? সৃজন, আমাকে যেতেই হবে। না, তুমি যাবে না। রুচিরা, রুচিরা, তোমার বন্ধুকে বোঝাও। পনা, পনা, তুমি কোথাও যাবে না। এই পর্ণা, চল না আমরা এখন এখান থেকে চলে যাই। হ্যাঁ, চলে যাবো মানে? গণেশ মূর্তি না নিয়ে চলে যাবো কি? শোনো পর্ণা, সকাল থেকে না এই কিম্ভূত পোশাক পরে অনেক কাণ্ড করেছি। গণেশ মূর্তি না নিয়ে কিন্তু কোথাও যাচ্ছি না। হ্যাঁ জানি না, আমিও গণেশ না নিয়ে এখান থেকে ফিরবো না। সৃজন, প্লিজ একটু বোঝার চেষ্টা করো। আমাকে ওখানে যেতে হবে, আর ভিতরে গিয়ে দেখতে হবে যে ওখানে কি চলছে। আমার কিন্তু ধারণা কেনা বেচা ওখানেই হয়, তাই সবার আগে ওখানে ঢুকতেই হবে। ভেতরে না ঢুকলে ওই গণেশের হদিশ পাবো কি করে? আর যেভাবেই হোক জেঠুকে এনে তো ওই চ্যাং সাহেবের জায়গায় ওখানে বসাতে হবে। আমিও যাবো তাহলে। বাবু, কি হচ্ছেটা কি? ওকে ডেকেছে তো, পর্ণাকে ডেকেছে, ও যাক, একা যাক, তুই যাবি না? মা, মা, গণেশের কথা ভেবে তোমার মাথাটা কি একেবারে গেছে? পর্ণাকে আমি একা ওরকম একটা চরিত্রহীনের কাছে ছেড়ে দেবো কিভাবে? আই ওয়ান্ট প্রাইভেট ডান্স। হিয়াল হিয়াল। শয়তানের বাসা একটা। প্রাইভেট ডান্স না? তোমাকে আর কোনো ডান্সে দেখতে হচ্ছে না, এবার তুমি নাচবে, দেখো না, যখন দামি গণেশ মূর্তিটা হাতছাড়া হবে। যাক বাবা, এবার তাহলে নকল চ্যাম্পিয়ন এখানে বসাতে হবে। ছোট, খুব সাবধান, চারদিক ভালো করে দেখতে দেখতে চল। আচ্ছা মিসা, হ্যাঁ তুমি ঠিক শুনেছো তো? পর্ণা সিগন্যাল দিল তো? হ্যাঁ রে বাবা, হ্যাঁ। কথা খালি কথা, ফার্স্টটা বন্ধন করে বল চ্যাংচুংয়ের ঘরটা কোথায়? চ্যাংচুং নয়, চ্যাংচুং নয়, চ্যাং, অনলি চ্যাং, ঠিক আছে? তুমি আমার চন্দনের সামনে বলে বসো না যে আমার নাম চ্যাংচুং, চ্যাংচুং, ঠিক আছে? মানেটা কি শুনে রাখ, ভুল আমি করি না, তোরা করিস। তোরা দেখ ভেতরে গিয়ে কি করি আমি। চাপ দাও, চশমা, চশমা খোলো, আর কথায় কথায় মানেটা কি, মানেটা কি করবে না কিন্তু একদম, আর লুঙ্গি তুলবে না কিন্তু, এরকম থাকবে। চলো 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 চলো। কি? হ্যাঁ, এসব কি হচ্ছে? কি
এরা কারা? Shut up! Who are you? Who are you? What's happening? সাহস আনতে হবে। ফ্যাস্টামো আমি সহ্য করব না। এই মূর্তি আমার চাই। Uncle! Uncle! Who are you? এখানে ঠিক কি হচ্ছে বলুন তো চ্যাং বাবু? Kim! Kim on Kim! 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 শুনুন, আমি অবাস্তব কিচ্ছু কল্পনা করিনি আর ভুল কিছুও বলিনি। আমি যা বলেছি সব ঠিক বলেছি। কি অদ্ভুত ব্যাপার, আমি তো কিছুতেই বুঝতে পারছি না এই জোচ্চোরটাকে পুলিশ কেন এখনো হাজতে দিচ্ছে না। হ্যাঁ, এই যে বাবা চন্দন, ওখানেও কোনো জোচ্চুরি করেছো নাকি? আর ঠাম্মি, আমি এটা বুঝতে পারছি না আপনি কেন এখনো ওকে কিছু বলছেন না। আপনি কি যেন বলছিলেন, আপনার কে পরিচিত আসবে এসে নাকি প্রমাণ দেবে? শোনো বাপু, এই গণেশ নিয়ে অনেক ছেলে খেলা হয়েছে। আর না, এই গণেশকে একসময় পুজো করা হয়েছে কখনো কুলদেবতা হিসেবে, কখনো দেবতা হিসেবে। আর একটা বিশেষ কারণে এই মূর্তিকে লুকোনো হয়েছিল। এই মূর্তি অন্য একটা বংশের গচ্ছিত ধন। তাই বলছি, যথেষ্ট জল ঘোলা হয়েছে। খুব ছেলে খেলা করেছো তোমরা, এবার ক্ষান্ত দাও। আসুন অফিসার, আসুন। আসুন অফিসার, আপনি বরং এই মূর্তিটা ঠাম্মির হাতে তুলে দিন। ঝামেলা মিটুক, আর পারা যাচ্ছে না। মানেটা কি? এই চিটিং বাসটা তো থানাতে বসে একই গল্প দিচ্ছিল, এখন আবার আমাদের উঠোনে দাঁড়িয়ে অন্যায়ভাবে মূর্তি দাবি করছে। অন্যায়ভাবে? একটু দাঁড়া, এই মূর্তির আসল দাবিদার যে কে সেটা একটু পরেই প্রমাণ হয়ে যাবে। এই কিসের প্রমাণ? কে দেবে প্রমাণ? প্রমাণ আমি দেব। হলো কি ঠাম্মি, তুমি কোনো কথা কেন বলছো না? ওর কি কোনো কথা বলার মুখ আছে নাকি? আর কি বা বলবে, কি করেই বা বলবে? আপনি চুপ করুন, আমাদের ঠাম্মির সঙ্গে এভাবে কথা বলবেন না। ঠাম্মি? তোমার ঠাম্মির আসল পরিচয় জানো? ও হলো দেবনারায়ণ দত্তর ছেলের উপপত্নী। উপপত্নী। স্ত্রী তো আমি। আমারই তো অধিকার এই সমস্ত সম্পত্তির উপর। তাই ওই গণেশ মূর্তিও আমার। আমার নাতি চন্দন এই মূর্তিটা উদ্ধার করেছে, ওটা ওরই প্রাপ্য। উপপত্নীর সন্তানেদের সম্পত্তির অধিকার থাকতে পারে না। মা কি হলো মা? আগে ডাক্তারবাবুকে ফোন করো, ডাক্তারকে ডাকো। করে নিয়ে চলো। কি আমার ধরো গো, আমার মাথা ঘুরছে। অমিতা সাবধানে, সুস্থ হয়ে দাঁড়াও। তোমাকে কি ধরবো গো? আমার তো নিজেরই একটা কিরকম অদ্ভুত লাগছে। তো শরীর খারাপ হবেই দারোগা বাবু। আসলে এতদিন পর আমাকে দেখে ও সব পুরনো কথা মনে পড়ে গেছে যে। যাকগে চন্দন,
দারোগা বাবুর হাত থেকে আগে মূর্তিটা নে। আপাতত এই মূর্তিটা নিয়ে যাই তো, তারপর অন্যান্য সম্পত্তি নিয়ে নয় কথাবার্তা হবে খুন। এসব কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। ও দাদা, দাদা কিছু করুন। আমি তো ভাবতে পারছি না মেজো কাকি, ঠাম্মি শেষে কিনা রক্ত গঙ্গা বইয়া দেব। অনেকক্ষণ ধরে তোমাদের এই ঢাসটাম সহ্য করছি। কি ভেবেছ কি এই দত্ত বাড়িতে দাঁড়িয়ে আমাদের মায়ের সম্পর্কে যা খুশি তাই বলে যাবে, আর সেটা আমরা মেনে নেবো? কিচ্ছু মানবো না, তোমাদের কোনো কথা মানবো না। আর একটা কথা শুনে রাখো, আমি যতদিন বেঁচে আছি এই মূর্তি কেউ পাবে না। আচ্ছা, আপাতত এই গণেশ মূর্তি পুলিশ বাজেয়াপ্ত করছে। তারপরে মূর্তিটাও সরকার নিয়ে চলে গেল। তখন কি করবো আমরা? সবাই গিয়ে গাছতলায় বসতে হবে। ঠাকুর, এই বয়সে এসে এসব কি হচ্ছে আমার সঙ্গে? কি করে ছেলেদের সামনে তাদের বাপের কাণ্ডের কথা বলবো? হাজার হোক, মানুষটা তো শেষ বয়সে পাল্টেও গিয়েছিলেন। ছেলেরা বাপের নামে এখন এত কিছু জানলে কি বলবে? তুমি তারা চুপ করেই থাকবে? ভালো। আমার কিন্তু আমার সন্দেহ হচ্ছে মা, আমার মনে হচ্ছে এই দত্ত বাড়িতে বড় কোনো পাপ হয়েছিল। তা তো হয়েছিল বড় খোকা। তোর মতো সন্তানকে আমি জন্ম দিয়েছিলাম এই দত্ত বাড়িতে। এর থেকে বড় পাপ আর কি হতে পারে? যে সন্তান নিজের মাকে সন্দেহ করে, আর যাই হোক তাকে নিজের সন্তান বলে ভাবতে আমার ঘেন্না করে। যাও সবাই এ ঘর থেকে, আমাকে একটু একা থাকতে দাও। জীবনের সম্পত্তি, সোনা গয়না এগুলোই শুধু আসল নয়, সম্মান দেওয়াটাও জরুরি। কখনো কোনো নোংরা থাকতেই পারে না। আমি তুমি একদম কেঁদো না, মন খারাপ করো না। আমি বলছি, আমি ওই চন্দন লোকটা আর ওর ঠাম্মার মুখোমুখি হব। কেন যে লোকজন ওই জোচ্চোরগুলোকে সিরিয়াসলি নিচ্ছে কে জানে। না তো ভাই, তোমার জেঠুর ভয় হচ্ছে ওই আদালতের নিষেধাজ্ঞার ভয়। ওটাও তো ফেলে দেওয়া যায় না, ইতিহাস তো একটা রয়েছে। আমি সত্যি বলছি, পিয়ারি আমার অচেনা নয়। কিন্তু সেই লজ্জার কথা তোমার পালকি ছেড়ে পালাচ্ছ কোথায়? আরে পালকির মধ্যে আমার মেয়ে রয়েছে, যাবেন না আপনারা? বাবা ভয় পাচ্ছ কেন? সঙ্গে তো বন্দুক আছে। আপনি চিন্তা করবেন না, আপনার মেয়েকে রক্ষা করার দায়িত্ব আমার। রমাকান্ত, তুমি ওকে নিয়ে যাও। আপনি যান। আমি মেয়েকে ছেড়ে যাবো না, আমার মেয়েকে ছেড়ে আমি যাবো না, আমার মেয়ে রয়েছে। মা, তুমি পালকি থেকে একদম নামবে না মা, মাটিতে পা দেবে না, আমি তোমায় রক্ষা করবো।
বেরি 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 সতীন বেটি তেরি পাখি 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 সতীন বেটি উড়তে গেছে ছাদে উঠে দেখি মুটি 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 সতীনের শ্রাদ্ধে ফুটনো ফুটি অসৎ কেটে বসত করি সতীন কেটে আলতা করি অসৎ কেটে বছর করি সতীন কেটে আলতা পড়ি ঠাম্মি ঠাম্মি এখানে তো পিয়ারি নেই, নিশ্চয়ই তোমার ব্রতর পরে সে পালিয়েছে। শ্বশুর ঠাকুর ফিরে এলেন, পিয়ারিকে চলে যেতে বললেন। সম্পত্তি আমার নামে করে দিয়েছিলেন বটে, কিন্তু এসব কি করছেন আপনি? এই বাড়ির আসল মালিক তো আপনি। নিজের ঘর বাড়ি ছেড়ে কোথায় যাচ্ছেন? শোনো হে, বউয়ের পয়সায় বসে খাবার পুরুষ এই দুলাল দত্ত নয়। বাবা তো তোমাকে সব সম্পত্তি লিখে দিয়েছে। ভালো, খুব ভালো। ওনার যেটা ভালো মনে হয়েছে তাই করেছেন, কিন্তু এই অপমান আমি কিছুতেই সহ্য করব না, কিছুতেই না। এই বাড়ি আমি চিরদিনের মতো ত্যাগ করলাম। চলো পিয়ারি। শুনছেন, যাবেন না। যেতে দাও বৌমা, যেতে দাও ওকে। কুলাঙ্গার কোথাকার, এমন সতীলক্ষ্মী বউকে অবহেলা করছে। চাই না এমন সন্তান। শ্বশুর মশাই পুণ্যাত্মা মানুষ ছিলেন, উনি যা বলেছিলেন তাই হলো। সব কিছু লুটে নিল ওই পিয়ারি। তোদের দাদুর নিজের যা কিছু ছিল সবই গেল। শ্বশুর মশাই বুদ্ধি করে ছেলের নামে কোনো সম্পত্তি রাখেননি বলে রক্ষে ছিল, নয়তো এই বাড়ি ঘর সবই যেত। উনি ফিরে এসেছিলেন একেবারে অন্য মানুষ। তখন সে কি অনুতাপ, অসুস্থ, পরে সুস্থ হলো, খোকারা হলো সব। শ্বশুর মশাই আগেই চলে গিয়েছিলেন, উনিও চলে গেলেন। পিয়ারির কোনো খবর আমি রাখিনি। এই এতকাল পরে ও ফিরেছে, নিশ্চয়ই কোনো মতলব এটেছে। আর নাতি বা কোত্থেকে এলো আমি জানি না। উনি কোনোদিনই বলেননি ওনার আর পিয়ারির সন্তান ছিল। আজ আমার নিজের ছেলেও সন্দেহ প্রকাশ করলো আমি আসলে কে সেটা নিয়ে। কারণ আমি প্রতিবাদ করিনি। কি করে করতাম? এত বড় লজ্জার কথা কি সবার সামনে বলা যেত? পিয়ারির তো চোখের চামড়া নেই। ব্যাস ব্যাস ঠাম্মি, তোমাকে আর কিচ্ছু বলতে হবে না। আমরা আর কেউ এই বিষয়টা নিয়ে কোনো কথাই বলবো না।
দেখো ঠাম্মি, যা হবার তা তো অনেক কাল আগেই হয়ে গেছে। তবে ওরা কেন ফিরে এসেছে, ওদের আসল উদ্দেশ্যটা কি, সেটা কিন্তু আমাদের খুঁজে বার করতেই হবে। চাগুলো আমি ঘরে ঘরে গিয়ে দিয়ে আসছি। তুমি দাঁড়াও তো ছোট মা, আমাকে দাও, আমি দিয়ে আসছি। দাঁড়াও, বিস্কুটটা আমাকে দাও, আমি প্লেটে নিয়ে। সাবধানে নিয়ে যাবে। হ্যাঁ। জেঠু, জেঠু উঠে পড়ো, এসে গেছি চা নিয়ে। ছোট কাকি, বলছি ওই মানিক দাদের সঙ্গে তুমি যে নানান রকম ইনভেস্টমেন্ট পলিসির কাজটা শুরু করলে, সে ব্যাপারে কি কিছু এগোলো? কাজটা তো সবেমাত্র শুরু করেছি বর্ণা, জানি না এ দিয়ে তোমাদের ছোটকার কোনো সাহায্য হবে কিনা। হবে ছোট কাকি, নিশ্চয়ই হবে, সামান্য হলেও হবে। তাছাড়া তোমার ব্যবসাটা তো একদিন বড়ও হবে নাকি আস্তে আস্তে। পর্ণা, বলছি মা কি গঙ্গা স্নানে গেছে নাকি শরীর নিয়ে? হ্যাঁ গো, ঠাম্মি তো গঙ্গা স্নানে গেছে, সৃজন আর জেঠিও গেছেন। আচ্ছা আচ্ছা, চলো। ও তুমি বিস্কুট খাবে তো? হলে তো ভালোই হয়। ওই তো আনছে। থ্যাংক ইউ। আচ্ছা পর্ণা, বলছি মায়ের সঙ্গে কাল রাতে কি নিয়ে কথাবার্তা হলো গো? না মানে ওই পিয়ারি দত্ত হঠাৎ করে যে বাড়িতে এসে উপস্থিত হয়েছে, সে ব্যাপারে কি কিছু জানা গেল? আসুন উকিল বাবু, আসুন আসুন। বর্দা, ওই এই তো বাবা, আসুন, বসুন এখানে, বসুন বসুন। শুনুন চৌধুরী বাবু, এখন আপনি হচ্ছেন আমাদের একমাত্র আশা ভরসা, বুঝতে পারছেন তো? অমিতেশ মানে আমার মেজো ভাই নিশ্চয়ই আপনাকে পুরো ব্যাপারটা বুঝিয়ে বলেছে। এখন বুঝতেই পারছেন আমরা এখন কি পরিস্থিতির মধ্যে দিয়ে চলছি। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। অমিতেশ বাবু আমাকে সবটাই খুলে বলেছেন, কিন্তু মাসিমা কোথায়? ওনাকে প্লিজ ডাকুন আগে, আর দানপত্রটাও সঙ্গে করে আনতে বলবেন। মানে যেখানে দেবনারায়ণ দত্ত হেমনলিনী দেবীকে তার সমস্ত সম্পত্তির অধিকারিণী বলে গেছেন, অর্থাৎ হেমনলিনী দেবী যে সমস্ত সম্পত্তির অধিকারিণী, এরকম লেখা যাবতীয় যা যা দলিলপত্র কাগজ আছে সব যেন সঙ্গে করে নিয়ে আসে। তারপরে আমি অন্য বিষয়ে আলোচনা করছি। ওই তো মা এসে গেছে। হ্যাঁ, থাক বাবা থাক। কেমন আছেন মাসিমা? ভালো নেই বাবা, যা ঝড় বয়ে যাচ্ছে আমার উপর দিয়ে, এই বয়সে এত কি সহ্য হয়? বসো, তুমি বসো। হেমা মঙ্গলচণ্ডী, জানি না কপালে কি আছে মা, একমাত্র তুমি জানো। ও অমিতা, আমার না এখন থেকে বুকটা পুরো টিপ 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 করছে গো। এই যে সব হয়েছে এই মেয়ের জন্য। শুধু তুমি যদি আদিক্ষেতা করে লাই দিয়ে ওই চন্দনকে বাড়িতে না ঢোকাতে না, তাহলে আমাদের কি দিনটা আজকে দেখতে হতো না। মা, এই কথাটা কিন্তু আপনি ভুল বললেন। এই দিনটা কিন্তু একদিন না একদিন আমাদেরকে দেখতেই হতো। তার চেয়ে বরং যারা আমাদের সঙ্গে শত্রুতা করছে, শয়তানি করছে, তাদেরকে এখন আমরা কিভাবে সামলাবো সেটা নিয়ে ভাবি। আর এখন তো এসব নিয়ে আলোচনা করে কোনো লাভ নেই, যা হবার তা তো হয়েই গেছে। উকিল তো এসেছেন, উনি নিশ্চয়ই কোনো না কোনো একটা বুদ্ধি বার করবেন। তোমার বাবার উপর আমি খুব নির্ভরশীল ছিলাম, তোমার বাবা তো চলে গেছেন, এখন তুমি আছো, তুমিও বাবার মতো নামকরা উকিল হয়েছো, তুমি আমাদের পথ দেখাও বাবা। আমার জীবনে যে কোনোদিন এরকম ঝামেলা আসবে এটা আমি কোনোদিন ভাবিনি। আরে মাসিমা, আপনি এত ঘাবড়াচ্ছেন কেন? আমি তো রয়েছি, আমার উপর বিশ্বাস রাখুন। আর তাছাড়া সম্পত্তির ভাগ চাইলেই তো আর আমরা সম্পত্তির ভাগ দিয়ে দিতে পারি। তোরও ঘুম আসছে না? বদহজম কি করে হয়ে গেল বলো তো? কি করবো, ঘুম আসছে না তো।
এ কি, তোমরা সবাই এখানে? আচ্ছা, আমি একটা কথা বলি সবাইকে এবার। দেখো, আমরা সবাই মিলে যদি এইভাবে উদ্বিগ্ন হয়ে পড়ি, এইভাবে ভয় পাই, টেনশন করতে থাকি, তাহলে কি আমরা মামলাটা জিতে যাব? তা তো নয়। তার চেয়ে বরং আমরা সবাই মিলে চেষ্টা করে দেখি না সত্যিটাকে সবার সামনে আনার। আজকে এখন দত্তবাড়ির প্রত্যেকে আমরা শুধু একটা কথাই ভাবছি, যদি সম্পত্তি সব হাত থেকে বেরিয়ে যায় তাহলে কি হবে? কোর্ট যদি ইনজাংশন দেয় তাহলে কি হবে? তার চেয়ে ভালো না আমরা সবাই মিলে একজোট হয়ে ভয়টাকে জয় করার চেষ্টা করি। এই সুব্রত মাঝি দিনকে রাত, রাতকে দিন করে দিতে পারে। আগে শুনানিটা শুরু হতে দিন না। ওই ভুবন চৌধুরী ওদের কেসটা নিয়েছে, মন্দ নয়, তবে এই সুব্রত মাঝির সমকক্ষ নয়। ওই দেখ, ওরাও সব এসে গেছে। মুখগুলোর ওপর দেখেছিস কিরকম চিন্তার ভাঁজ? আর কদিন পরেই তো রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে না? দাদি, যা বলার সব আদালতের ভেতরে গিয়ে বলো, এখন ছাড়ো এসব। বেফাস কিছু বেরিয়ে গেলেই মুশকিল। আচ্ছা, আমি ভেতরে গেলাম, আপনারা সব আস্তে আস্তে আসুন। হ্যাঁ, ঠিক সময়ে ডাক পাবেন। ওই জায়গা ঠিক নয়, একদম ঠিক নয়। এবার আমিও না হয় কোর্টে যাই এবার। মাসিমা, একটা রিকোয়েস্ট ছিল, আপনি প্লিজ এনাদের কারোর সঙ্গে তর্কে জড়িয়ে পড়বেন। আরে একটা চিন্তা নেই, আমরা আছি তো। আপনি ঠিক আছে, আমি এগোচ্ছি। মেজো, সাথে যা তো, সাথে যা। ঠাম্মি, ও ঠাম্মি, কি হলো তোমার? ঠাম্মি, কি দেখছো তুমি? দেখ চন্দন, এত কিছু হয়ে যাওয়ার পরেও হেমের তেজ যায়নি। আমার দিকে কিভাবে দেখছে দেখ। মনে হচ্ছে কি ওই চোখ দুটো গিয়ে গেলে দি। আহ দাদি, তুমি ছাড়ো, যা বলার সব আদালতের ভেতরে গিয়ে বলো। এখন চুপ করো। তুমি হলে ঝাঁসির রানী, বন্দুক ধরে এখনো ডাকাত তাড়াতে পারো। কি ঠাম্মি, মা, ঠাম্মি কোথায় চললে? এই পাওনা, ঠাম্মি কেমন অদ্ভুত লাগছে না? ও সৃজন, মাকে আটকা। মায়ের মাথাটা ঠিক আছে তো? হ্যাঁ যোগ্য দাদা, কেমন যেন একটা মনে হচ্ছে ঠাম্বির মাথার তারটাও গন্ডগোল করছে। কথাগুলো বলছেন, আমার ক্লায়েন্ট হেমনলিনী দেবী হচ্ছেন আসল পত্নী। আর এই যে এই উপপত্নীর কথা বলা হচ্ছে না,
সেটা আসলে এই পিয়ারি দেবীর মন গড়া কথা। আর তাছাড়া ধর্মাবতার, দুম করে আদালতে কিছু প্রমাণ হওয়ার আগে কি করে আমার মক্কেলকে উনি এইভাবে অপমান করতে পারেন? আই স্ট্রংলি অবজেক্ট স্যার। অবজেকশন সাস্টেইনড। সুব্রত বাবু, আপনি সতর্ক হয়ে বাক্য প্রয়োগ করুন। এই উইলে লেখা আছে দেবনারায়ণ দত্ত তার পুত্রবধূ পিয়ারি দত্তকে সমস্ত সম্পত্তি দান করেছেন। তার সমস্ত সম্পত্তির মালিক পুত্রবধূ পিয়ারি দত্ত। আবার এই উইলে লেখা আছে যে সমস্ত সম্পত্তি দেবনারায়ণ বাবু হেমনলিনী দত্তকেই দান করে গিয়েছেন। কোনটা সত্যি আর কোনটা মিথ্যে আদালতকে তো এটা আগে খুঁজে বের করতে হবে, তারপরেই আদালত রায় দিতে পারবে। মহামান্য আদালতকে আমি একটা সূত্র ধরিয়ে দেওয়ার জন্য অনুমতি চাইছি। ধর্মাবতার, এই দুটো উইলেই লেখা আছে পুত্রবধূকেই সম্পত্তি দান করা হলো। এখন এই দুজনের মধ্যে কে আসল পুত্রবধূ সেটা নিরূপণ হয় জরুরি। একদম ঠিক সুব্রতবাবু, ওই কথাটা জানা জরুরি, কিন্তু এই মুহূর্তে তার থেকেও বেশি জরুরি জানা কোনটা জানেন? আপনার ক্লায়েন্ট এই পিয়ারি দেবী এতদিন কোথায় ছিলেন, বা এই উইলটাই এত বছর কোথায় পড়েছিল? উনি সেই সম্পত্তির দাবি জানাননি কেন? এই কথাটা হচ্ছে আসল ধর্মাবতার। এতদিন আসেননি কেন, আর আজই বা এলেন কেন হঠাৎ? অর্ডার অর্ডার অর্ডার। আদালতের শৃঙ্খলা ভঙ্গ করবেন না, আপনি চুপ করে বসে পড়ুন। এসব কি হচ্ছে বলতো? ঠাম্মি, ঠাম্মি তুমি নিজেকে সামলাও। তোমাকে কিন্তু এখন সুস্থ থাকতেই হবে, একটু শান্ত হও। আচ্ছা, আমি একটা জিনিস বুঝতে পারছি না, কোথা থেকে এলো এই পিয়ারি দেবীর উইল? দেখি যা তোদের ঠাকুরদা কি করেছেন। মা, একটু শান্ত থাকো প্লিজ। অর্ডার অর্ডার। ভুবন বাবু, আপনি চাইলে আপনার প্রশ্ন সরাসরি পিয়ারি দত্তকেই করতে পারেন। ধন্যবাদ ধর্মাবতার। আমি পিয়ারি দত্তকে অনুরোধ করব একবার কাঠগড়ায় এসে আদালতকে কিছু তথ্য জানার জন্য, প্লিজ। তারপরে উনি স্থির করেছিলেন যে উনি আমাকে পুত্রবধূ করবেন, আর তার ছেলেকে কবজা করে রেখেছিল ওই হেমনলিনী। ও আসলে ওই উপপত্নী হয়েছিল দুলাল দত্তের। এই পিয়ারি, মুখ সামলে কথা বল। উপপত্নী তুই? আপনি শান্ত মাসিমা, আপনি বসুন মাসিমা। অর্ডার অর্ডার। আপনি বসুন, আপনাকে সময় দেওয়া হবে, তখন আপনি বলতে পারবেন। ঠাম্মি, ঠাম্মি তুমি বসো না, একটু শান্ত হও, এত অস্থির হয়েও না। কেন ধৈর্য হারাচ্ছ বলো তো? ধর্মাবতার, দেখছেন তো, দেখছেন ওই জাহাবাজ মেয়ে মানুষ যাকে কবজা করে তার কাছে কি স্ত্রীর অধিকার চাওয়া যায়? তাই তো আমি বাধ্য হয়ে সরে গিয়েছিলাম। শরীর মন সব ভেঙে গিয়েছিল। পরে আমার নাতির জোরটা পেয়ে আমি মনে সাহস পেয়েছি, তাই তো আবার ফিরে এসেছি। বোঝো কাণ্ড। শ্বশুর ঠাকুর বুঝতে পেরেছিলেন তার এই সমস্ত সম্পত্তি সুরক্ষিত না রাখতে পারলে তার ছেলে ওই উপপত্নীকে সবকিছু দান করে দেবে। তাই শ্বশুর ঠাকুর আমার নামে এই উইলটা করেন। আসলে এতকাল আশা আমার সম্ভব হয়নি, এখন তো নিজেও মরতে বসেছি ধর্মাবতার। তাই খুব অনুতাপ হয় যে শ্বশুর ঠাকুরের শেষ ইচ্ছেটুকু আমি পূরণ করতে পারলাম না। তার
সম্পত্তি ঠিকমতো রক্ষণাবেক্ষণ করতে পারলাম না। পিয়ারি দেবী, আদালতে শপথ নিয়ে মিথ্যে কথা বলাটা অপরাধ, আশা করি সেটা আপনি জানেন। ঠাম্মি, তুমি দেখো এবার ওই পিয়ারি দেবীর মিথ্যে কথা কিভাবে ধরা পড়ে যায়। তাছাড়া উকিল বাবু তো উল্টে ওনাকে প্রশ্নও করবেন। আমি চেষ্টা করতে হবে, কিন্তু মাকে নিয়ে এসব কথা বলা বন্ধ করো। মৌমিতা, কৃষ্ণা, প্লিজ আমি তোমাদেরকে রিকোয়েস্ট করছি। এসব কথা আমি আর শুনতে পাচ্ছি না ঠাকুর। একটু বাইরে কি সবাইকে বল না আস্তে কথা বলতে, আমি বলতে গেলে তো আবার সাংঘাতিক কাণ্ড হয়ে যাবে। যা যা যা। দাদা বলছি যে এত রকম ঝামেলায় না গিয়ে একটা কাজ করুন না, ওই জোচ্চোরটা চন্দন আর ওই পিয়ারি দত্ত ওদেরকে একটু ডাকুন না। ওই আদালতের বাইরে সমঝোতা ওই গোছের একটা ব্যাপার হয় না, ওরকম কিছু একটা করে নি না আমরা, তাহলে তো কিছু সম্পত্তি অন্তত বাঁচবে। আসলে যে সময়কার কথা হচ্ছে তখন তো আমরা কেউই ছিলাম না, তাই কে সত্যি বলছে কে মিথ্যে বলছে সেটা আমরা কি করে বুঝবো বলুন? যোগ্য দাদা, আমি কিন্তু অনেক কষ্টে চুপ করে থাকছি শুধুমাত্র ঠাম্মির শরীরের কথাটা ভেবে, কিন্তু এই সমস্ত কথা যদি আর বেশিক্ষণ চলতে থাকে আমি কিন্তু মাথা ঠিক রাখতে পারবো না। তোমরা কেন এত এত জোরে জোরে এসব আলোচনা করছো আমি তো বুঝতে পারছি না। মা, কি হচ্ছে কি এসব? ঠাম্মির শরীরটা ভালো নেই, ভেতরে কিন্তু সব শোনা যাচ্ছে। তাহলে কি করব বাবু? না না, তোর বউ আর ঠাম্মি দুজনে মিলে তো ওই জোচ্চরটাকে এই বাড়িতে ঢুকিয়েছিল না। দাঁড়া বলতে দে, সে ছুঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরিয়েছে। এখন আমরা কি করব? কি করব আমরা? আরে বাবা, সমস্ত সম্পত্তি তো আমরা ভাসিয়ে দিতে পারি না, সমঝোতা করলে কিছু সম্পত্তি হয়তো বেঁচে যাবে। না, সব দিক থেকে এটাই ভালো। বাবা বলছি এই ব্যাপারটা কিন্তু আপনি একবার ভেবে দেখতে পারেন। মেজো কাকি কিন্তু বুদ্ধিমানের মতো একটা কথা বলেছে। এই মামলা মোকদ্দমা করে লাভের লাভ তো কিছু হচ্ছে না, শুধুমাত্র খরচা হয়ে যাচ্ছে। যদি একটা সমঝোতা করে নেওয়া যেত তাহলে কিন্তু ভালোই হতো। হ্যাঁ না, কোনো সমঝোতা হবে না। ভালো করে দেখো না ওতে কি আছে। দেখেছো ঠাম্মি কি যত্ন করে সব জিনিসগুলো রেখেছে। বাহ বাহ, ফ্রেমটা ভালো না? হ্যাঁ, দাঁড়া পরে দেখি। ও মা, আয়নাটা কি সুন্দর তো। এই দেখো দেখো দেখো, তোমাকে কেমন লাগছে? এই মা ডায়েরি লিখতো? ওমা, তাই নাকি? কই দেখাও দেখি ছোটকা। ভালো লাগছে। দেখে দেখি। তাই তো, বাহ কি সুন্দর না হাতের লেখাটা। ভালোই হলো জানো, এটা জানা রইলো। ঠাম্মিকে আবার বলতে হবে লেখাটা শুরু করতে। আরে বাবা, কি হচ্ছেটা কি? এটা ঠাম্মির ঘর। ঠাম্মি এতদিন এই ঘরে থাকতেন আর উনি এই ঘরেই থাকবেন। ঠাম্মি, তুমি ঘর থেকে এক পাও নড়বে না।
আপনারা এখন বেরিয়ে যান ঘর থেকে। দেখুন ঠাম্মি কিন্তু অসুস্থ, উনি এখন বিশ্রাম নেবেন। আর আপনারা যদি ওনাকে বিরক্ত করেন আমরা কিন্তু উল্টে অন্য কেস করব, হ্যারাসমেন্টের কেস। তখন কিন্তু মামলাটা অন্যদিকে ঘুরে যেতে পারে। এবার আপনারাই ভেবে দেখুন আপনারা সেই ঝুঁকি নেবেন কিনা। দেখেছেন তো দাদা, দেখেছেন তো আপনি, যত চেষ্টা করছি ব্যাপারটাকে একটু মিটিয়ে নেব, ও বাগড়াটা দিয়েই যাচ্ছে। আমি কিন্তু এবারে কিছুতেই ওকে জিততে দেবো না দাদা, আমি বলে দিলাম। এভাবে আর কতদিন এই বাড়ি এই সম্পত্তি আগলাবে? দেখুন আদালত আমাদেরকে 36 ঘন্টা সময় দিয়েছে। সব জেনে শুনে বল, এখানে যাদের মাথা বেশি সাফ হয় তাদেরই মাথা বিগড়ানোর চান্স বেশি থাকে। পর্ণা দত্ত, মাথা খাটিয়ে ধাঁধার উত্তর বার করার, নিজের সম্পত্তি ভেবে অন্যের সম্পত্তির অধিকার নষ্ট করা এক জিনিস নয়। ম্যাডাম, আপনাকে 36 ঘন্টার মধ্যে প্রমাণ করতে হবে যে হেমনলিনী দত্তই দুলাল দত্তের বিয়ে করা বৈধ স্ত্রী। আপনি পারবেন না ম্যাডাম, কোনো প্রমাণই পাবেন না। তার মানে আপনি বাড়ি থেকে সমস্ত প্রমাণ লোপাট করেছেন, তাই তো? তবে একটা কথা কিন্তু মনে রাখবেন, মিথ্যে বেশি দিন ঢাকা থাকে না। আর আমি যখন বলেছি একবার আমি কোর্টে ঠাম্মির অধিকার প্রমাণ করব, তখন কিন্তু আমি সেটা করেই ছাড়ব। ঠাম্মি কিন্তু এখনো এই বাড়িতে উপস্থিত আছে, আর এখনো অব্দি এটা প্রমাণ হয়ে যায়নি কে আসল আর কে নকল। আপনারা এখনো বসে রয়েছেন, উঠুন আর বেরিয়ে যান। এই বাড়িতে বসে আমি কিন্তু আপনাদেরকে মিষ্টি খেতে দেব না। উঠুন, বেরোন। এরা আমার অতিথি, এদের অপমান মানে আমার অপমান। জেঠু, আপনাকে যে আমি কি বলবো আমি সত্যি বুঝতে পারি না। ঠাম্মি তো আপনার নিজের মা, আপনি নিজের চোখের সামনে দেখছেন ওরা ক্রমাগত ঠাম্মিকে অসম্মান করে যাচ্ছে। ভরা আদালতে ঠাম্মিকে এদের জন্য কতটা ছোট হতে হয়েছে সেটা তো আপনি নিজের চোখে দেখেছেন, তারপরও আপনি কথাটা বলছেন। আর এই যে আপনারা এখনো বসে রয়েছেন, আপনাদেরকে তো বারবার বলা হচ্ছে বেরিয়ে যাওয়ার জন্য। আচ্ছা সৃজন, আমি সত্যি বুঝতে পারছি না এনাদেরকে জোর করে কেন বাড়ি থেকে বার করে দেওয়া হচ্ছে না। বাবু, নিজের মায়ের সম্মানটা রাখ, কিন্তু আমি ওনাদের ডেকেছি। বাবু, এখনো চুপ করে থাকবি? কিছু বল, তোর বউ এটা কি করলো? হ্যাঁ মা, আমি না একটা কথা না বলে পারছি না। সম্পত্তি সবাই চায়, কিন্তু তোমরা একবারও ঠাম্মি সেন্টিমেন্টটা ভেবে দেখেছো? ঠাম্মির মধ্যে কি চলছে? এখনো পর্যন্ত কোন প্রমাণ পেয়েছো যে এত বড় বড় বাক্তাল্লা মারছ? সত্যিই তো, এই পর্ণার ওস্তাদির জন্য না আমরা শেষ হয়ে গেলাম। এরপরে দেখবে আমরা পথে পথে ভিখারি হয়ে ঘুরে বেড়াবো। ওই তো শুনলাম ঠাম্মির না বিয়ের ছবি পাওয়া গেছে না কার্ড পাওয়া গেছে। ঠাম্মি আর দাদুর মধ্যে আদৌ কি হয়েছিল কি হয়নি সেসব তো আমরা কিছু জানি না। আরে সেটাই তো হচ্ছে কথা, আমাদের কাছে কোনো প্রমাণ আছে? মেজো কাকি, আমার কথাটা মিলিয়ে নিও। এই যে পেয়ারি, এই হলো এই বাড়ির আসল মালিক। এইবারে শুধু এই কথাটা কোর্টে প্রমাণ করে দেওয়ার অপেক্ষা, ব্যাস। তারপরে আমাদের ওই পথে গিয়ে দাঁড়াতে হবে। মমিতা, ব্যাগ গোছাও, ব্যাগ গোছাও। আর বেশি দিন আমাদের এই বাড়িতে থাকতে হচ্ছে না। ভাগ্য, ভাগ্য, সবই আমার ভাগ্য। বাড়িতে এরকম একটা বউ থাকলে ভিটামাটি ছাড়া হবে, এটাই তো স্বাভাবিক। দাদা গেল আমাদের। আরে মেজো বউ এরম বউকে বাড়িতে আনলে তো এটাই হবে। আরে ও তো এটাই চাইছে যে আমরা রাস্তায় গিয়ে দাঁড়াই। দয়া করে চুপ করুন সবাই। আরে
বাবা এখনো এত কিছু ভাবার সময় আসেনি। আর তাছাড়া সময় কি পেরিয়ে গেছে? আমি ঠিক কিছু না কিছু একটা ব্যবস্থা করব কালকের মধ্যে। এই সম্পত্তি ঠাম্মির ছিল, ঠাম্মিরই থাকবে। দেখেও কোনো লাভ হলো কি? হলো না তো। সত্যি এবার না আমার মাথাটা ঢিপ ঢিপ করছে, আর আর পারছি না গো। মানে হার্টবিট বেড়ে যাচ্ছে মনে হচ্ছে। টেনশনে আমার মাথা কিচ্ছু কাজ করছে না। ওফো সৃজন, টেনশনের সময় এরকম করলে হয় নাকি? আচ্ছা বেশ ঠিক আছে, তুমি রিল্যাক্স করো, আমি তোমার মাথাটা ম্যাসাজ করে দিচ্ছি, কেমন? আমি কি ভাবছি জানো সৃজন, কালকে বরং একবার রুচিরার সাথে কথা বলে দেখি। মানে ও কি ভাবছে অনেক কি সৃজন ঘুমিয়ে পড়লে নাকি? এই সৃজন ওঠো ওঠো, চলো খাটে কি ভালোভাবে শোবে। সৃজন ওঠো, সাবধানে দেখে ওঠো। এসো। পারছি না, ঘুম পাচ্ছে খুব। কি ব্যাপার, কি পড়না? এভরিথিং অল রাইট? শরীর টরীর খারাপ হলো নাকি? না না, শরীর টরীর ঠিকই আছে। আসলে কি জানো তো মৃন্ময়, ওই আর কি, মানে বাড়িতে না খুব খারাপ অবস্থা, মানে একবারে যাচ্ছে তাই অবস্থা। নানান রকম ঝামেলার মধ্যে জড়িয়ে রয়েছে গো। সেই জন্য দেখো না, এতদিন অফিসে আসতে পারছিলাম না, আজকে সময় হলো তাই চলে এলাম। সেটা তোমাকে দেখেই বোঝা যাচ্ছে। তোমাকে এমনিও খুব টায়ার্ড লাগছে। আচ্ছা একটু চা খেতে যাবে? অ্যাকচুয়ালি আমিও ভাবছিলাম একটু চা খেতে যাবো, চলো না একসঙ্গে যাবো। না গো, এখন না চা খাওয়ার একদম ইচ্ছে নেই আমার। আমি একটু কাজ সেরে নিই, তুমি যাও না, গিয়ে চা খেয়ে এসো, আমি না হয় পরে গিয়ে জয়েন করছি। আচ্ছা তুমি বসো, আমি এলাম। আরে মেজদা, আমার মাথায় তো কিছুই ঢুকছে না। মেজদা, হ্যাঁ বল না। এত বই পড়তে হবে? আর কি বলবো? আরে আমি তো বইতেই পারছি না, পড়বো কখন? হ্যাঁ আরে বাবা চয়ন, এই বইগুলোতে না পুরনো কলকাতার খুঁটিনাটি সব লেখা রয়েছে, জানোই তো এগুলো খুঁজে পাওয়া এত সহজ নয়। চনু, আমি বলছি কি, এই পুরো প্রচেষ্টাটাই জানিস তো জলে পড়তে পারে। দেখ, তোর বৌদি ভাই একটা আন্দাজ করছে যে আজ রাতের মধ্যে আমরা ঠাকুমা ঠাকুরদার বিয়ের প্রমাণ পেয়ে যাব, কিন্তু তুই দেখে নিস, আমার ধারণা কিছুই পাওয়া যাবে না। আরে বাবা সৃজন, আগে হাল ছেড়ে দিলে চলবে? দেখো, দেবনারায়ণ দত্ত খুব বিখ্যাত মানুষ ছিলেন, ওনার ছেলের বিয়ের বিষয়ে তো কিছু লেখা থাকতেও পারে, তাই না? যাকে এই বর্ষা, একবার গিয়ে ছোট কাকিকে ডেকে আনো, বুঝলে? আনছি, কিন্তু বৌদি ভাই বলছে এই বইগুলো পড়ে শেষ করতে করতে তো মাসখানেক লেগে যাওয়ার কথা, তাই না? না না বর্ষা, আমাদের হাতে অত সময় নেই, আমাদের কি সব বই আজ রাত্রের মধ্যেই পড়ে শেষ করতে হবে। হ্যাঁ, কিন্তু এই তো ছোট কাকি চলে এসেছে। শোনো না, বলছি ওই ঠাম্মিকে ন্যায় বিচার পাইয়ে দেওয়ার একটা উপায় আমরা বার করেছি। তার জন্য ছোটকা এতগুলো বই পড়তে হবে? এত বই? মানে বই পড়ে প্রমাণ জোগাড় করতে হবে যে মায়ের বিয়ে হয়েছিল আর পিয়ারি দত্তই উপপত্নী? বই পড়ে প্রমাণ জোগাড় করতে হবে? তারকাটা বর্ণা দত্তর অদ্ভুত উপায়। চলো সবাই। এসো বর্ষা, আমাকে দেখি। নিবারণ, আগে গিন্নিমা। সবকিছু তৈরি তো? হ্যাঁ গিন্নিমা, কিন্তু ব্রতটা কে করবে? কার জীবনে আবার সতী নিল এ বাড়িতে? এত প্রশ্ন কিসের তোমার? যা বলছি তাই করো। আগে
সৃজন, এখন কাউকে কিছু বলার দরকার নেই, বুঝেছো? আমরা আগে যাবো ওই ডাক্তারবাবুর বাড়িতে, মানে ঠাকুরদা যাকে সোনার ঘড়ি দিয়েছিলেন না, ওনার ওখানে। যদি ওখানে কোনো প্রমাণ পেয়ে যাই তাহলে একেবারে কি কি হচ্ছে এটা? আর এই পুতুলটা কার? গিন্নিমা, হোম হবে তো? হ্যাঁ হ্যাঁ, সব নিয়ম মানতে হবে। কি ভেবেছি কি সে কোর্টে মিথ্যে সাক্ষী জোগাড় করে মিথ্যে কথা বলে এই বাড়ি ঘর সব দখল করবে? ঝেঁটিয়ে বিদায় করবো ওই সতীনকে। নিবারণ, ঝাঁটাটা শক্তপোক্ত এনেছো তো? বলছি ঝাঁটাটা শক্তপোক্ত এনেছো তো? হ্যাঁ গিন্নিমা, হ্যাঁ। কিন্তু গিন্নিমা, আপনি ব্রত করবেন? মানে সতীন কাটা ব্রত? হ্যাঁ করবো, তাতে তোমার কি? না মানে ওই কর্তামশাই তো বহুকাল আগে গত হয়েছেন, তাই আর কি। গত হয়েছে তো কি, কাঁটা তো ছেড়ে গেছে। সেই কাঁটা এখন গলায় বিচ্ছে। নিবারণ, ওকে আমি বিদায় করব ঠিক করেছি। না, তুমি এসব কিছু জানতে নাকি? লাগবে না প্রমাণ, যা। হতচ্ছাড়ি এসে আমার ঘর দখল করবে আর আমার ছেলে বৌমারা তাদের মদত দেবে। দেখ না সবাই কি করে ঝাঁটা পেটা করি, দেখ। তাই যেন হয় মা। বলছি, আপনারা যারা যারা আদালতে যাবেন বলে ঠিক করেছেন তারা কিন্তু চলে যাবেন। আমি আর সৃজন একটু পরে যাব। পরে আসবে কেন? হ্যাঁ, প্রমাণ জোগাড় হয়নি বুঝি? আরে তুমিই তো বলেছিলে যে বিয়ের প্রমাণ জোগাড় করবে। কে? না, ও আমাদেরকে পথে বসাবে বলে একেবারে কোমরে বেঁধে নেমেছে আমার বৌমা। ওখানে থেকে জোগাড় করবে প্রমাণ? সমস্ত প্রমাণ তো এই চন্দন লোপাট করে দিয়েছে। আরে বুদ্ধি বিবেচনা করে সমঝোতা করার চেষ্টা করছিলাম, সেটা তো সহ্য হলো না। এই পর্ণা, তুমি কি চাইছো বলো তো? সকাল থেকে ঠাম্মিকে দিয়ে ব্রত করালে, মানে এই ব্রত করিয়েই কি তুমি আদালতে প্রমাণ করবে নাকি যে এই সম্পত্তি সত্যি সত্যি ঠাম্মির? কি চাইছো ঠিক করে বলো তো? বড় বৌদি, তুমি রেগে যেও না। পর্ণা সারা রাত জেগে সৃজন, এখন কাউকে কিছু বলার দরকার নেই। আগে আমরা প্রমাণটা পাই, কোর্টে যা হবে সেটা দেখা যাবে। এই ওয়ার্ডটাই হেমনলিনী দত্তর নামে উৎসর্গ করা হয়েছিল। আর এই ফলকটা, এটাও আমি তৈরি করিয়েছিলাম। উনি ফিরে এসেছিলেন একেবারে অন্য মানুষ। তখন সে কি অনুতাপ, অসুস্থ, পরে সুস্থ হলো। খোকারা হলো সব। শ্বশুর মশাই আগেই চলে গিয়েছিলেন, উনিও চলে গেলেন। কি তুমি কাঁদছো যে? সৃজন, একবার ভেবে দেখো তো, একটা মানুষের কতটা অনুতাপ হলে
তার মনের মধ্যে কতটা ভালোবাসা থাকলে সে এমন একটা ফলক তৈরি করার কথা বলে যেতে পারেন। পর্ণা, ও এই তো তোমরা। ডাক্তারবাবু, আমাদেরকে না এক্ষুনি এবার বেরোতে হবে, না হলে প্রমাণ নিয়ে ঠিক সময় মতন আমরা পৌঁছতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, সেটাই। ডাক্তারবাবু পুরনো রেকর্ড ঘাটতে গেছিলেন, মানে ঠাকুরদা দুলাল দত্ত যে সময় হাসপাতালে ভর্তি ছিলেন সেই রেজিস্টার খাতা রেকর্ড রুম থেকে বের করিয়ে নিয়ে এসছে। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেবো ডাক্তারবাবু। আরে না না, নাতি আর নাত বউ মিলে ঠাম্মার সম্মান বাঁচাতে এত পরিশ্রম করছে, আর আমি এইটুকু করতে পারবো না? আসলে কি জানো তো, যদি আমি কোনো প্রমাণ জোগাড় করতে না পারি কেউ তো শুনবে না, আমাকে কুজোচ্চোর বলে দেবে। তাই দুলাল দত্ত যে এখানে ভর্তি ছিলেন তারই প্রমাণ আমি সঙ্গে করে নিয়ে এলাম। একদম ঠিক করেছেন ডক্টর। আসলে এবার আর আমাদের প্রমাণ করতে কোনো অসুবিধা হবে না যে দুলাল দত্তের আসল স্ত্রী হচ্ছেন হেমনলিনী দত্ত, আর ওনার নামেই সমস্ত সম্পত্তি আছে। সৃজন, আর দেরি করলে হবে না বুঝলে, আমাদের এক্ষুনি বেরিয়ে পড়তে হবে। যোগ্যদাতা, তুমি দেখো শেষ পর্যন্ত যেন সবকিছু ঠিকঠাক হয়। বেরোচ্ছে সবাই, কি করবো এখন? আটকে দে। শুনানির মধ্যে চলে এলে কিন্তু প্রবলেম, বুঝেছিস? আটকা আটকা, যে করেই হোক আটকা। তুমি দরজাটা কি একবার দেখো না ধাক্কা দিয়ে, যদি কিছু করতে পারো। কেউ আছো? কেউ আছো বাইরে? লাভ নেই। কেন? কেন ডাক্তারবাবু? এটা হাসপাতালের পিছনের একটা ঘর, এখানে সমস্ত ওই বাতিল পুরনো ওষুধ রাখা হয়। দেখো দেখো, এসব পুরনো ওষুধ। বাতিল পুরনো ওষুধ? দেখো সমস্ত ওই বাতিল ওষুধ, পুরনো জিনিসপত্র রাখা হয়। দেখো এই দেখো, বেঞ্চ পড়ে আছে, একটা কেস পড়ে আছে, ওই হুইল চেয়ার, এই বেড। অনাথ, আমার মনে হয় বাবা বা জেঠুকে ফোন করা উচিত। আমি একবার ফোন করে দেখছি। আমার ফোন 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 তোমার ফোন? আপনার? আমার তো ফোন নেই। তার মানে ওরা আমাদের ফোনটাও কেড়ে নিয়েছে। কিন্তু পর্ণা, আমাদের তো এখানে আটকে থাকলে চলবে না, আমাদের বেরোতে হবে এখান থেকে। হ্যাঁ সৃজন, তুমি একদম ঠিক বলেছো। এইভাবে তীরে এসে তোরই আমি কিছুতেই ঢুকতে দেব না। এই কাজটা নিশ্চয়ই ওই শয়তান চন্দনের। ডাক্তারবাবু, আপনি দেখছেন তোরা কত বড় শয়তান। সৃজন, ওরা নিশ্চয়ই আমাদের পেছনে লোক লাগিয়েছিল। ওরা নিশ্চয়ই টের পেয়ে গেছে যে আমরা প্রমাণ জোগাড় করে ফেলেছিলাম, সেই জন্যই ওরা এই কাজটা করেছে। অর্ডার অর্ডার অর্ডার। আদালত পিয়ারি দত্ত বনাম হেমনলিনী দত্ত মামলার রায় তৈরি করে নিয়েছে। মনে রাখবেন, আদালত রায় দেয় শুধুমাত্র সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে। যেহেতু হেমনলিনী দত্ত যথেষ্ট সাক্ষ্য প্রমাণ পেশ করে নিজের বিবাহের বৈধতা প্রমাণ করতে পারলেন না, সেহেতু রাজনারায়ণ দত্তের সাক্ষ্য অনুসারে আদালত সিদ্ধান্তে উপনীত হয়েছে যে পিয়ারি দত্তর নামেই সমস্ত সম্পত্তি দান করা হয়েছিল। পিয়ারি দত্তই স্বর্গীয় দুলাল দত্তের বৈধ স্ত্রী। তাই এই আদালত দেবনারায়ণ দত্তের শেষ ইচ্ছাকে সম্মান জানিয়ে তার পুত্রবধূ পিয়ারি দত্তকে সমস্ত সম্পত্তির অধিকার প্রদান করল।
আদালত হেমনলিনী দত্তকে সাবধান করছে যে তিনি যেন এই সম্পত্তির উপর কোনো দাবি না করেন। আদালত আজ এই পর্যন্তই। এটা কি হলো বাবুর বাবা? এবার আমাদের কি হবে? মা, মা আপনি কিছু বলুন এবার। পর্ণা কোথায়? মা, ও মা, আমরা তো পথে বসে গেলাম, সব সম্পত্তি তো হাতছাড়া হয়ে গেল। আমি তো বলেছিলাম সমঝোতা করতে, তখন তো গর্জে উঠেছিল তুমি। বর্দা, আমার মনে হচ্ছে পর্ণারা কোনো সমস্যায় পড়েছে, নাহলে ঠিক এখানে হাজির হয়ে যেত। কিন্তু থামো তুমি, ও তো একটু আগে মেসেজ করে বলেছিল যে ও প্রমাণ পেয়ে গেছে, তারপরে ও ইচ্ছে করে কিরে হেম, তোর সতীন কাটার ব্রতর ফল উল্টো হয়ে গেল তো। সব আমি পেয়ে গেলাম, আসছি বাড়িতে তো সব কিছু লুটে নেবে। আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলি না, এবার তুই বুঝবি বাড়ি থেকে বের হলে কিরকম লাগে। শোনো ঠাকুরপো, জাগে একটা কথা কান খুলে শুনে রাখ, তোর আর তোর ছেলেপুলেদের এই বাড়ির ওপর কোনো অধিকার নেই, বুঝেছিস? আজ আদালত সে রায় দিয়ে দিয়েছে। তবু তো তেজ গেল না। ভালো কথা বলছি, আমার কাছে আশ্রয় ভিক্ষা কর, তা না হলে তোর কপালে অনেক দুঃখ আছে। সে তো এমনিতেও দুঃখ আছে আর অমনিতেও দুঃখ আছে। ওনার সতীন কাটা ব্রত তো পুরো উল্টে গেল দাদি। একদম ঠিক বলেছিস চন্দন, একদম ঠিক বলেছিস। হেম, তুই আমাকে তাড়াতে চেয়েছিলি তো? সতীমা কি করলো? এই বাড়িতে কাকে আনলো? আসল বউ তাকে। এতদিন পর নিজের ভিটেতে পা রাখলাম। দাদি, জানো আমি ওপরের সব ঘরগুলো দেখে আসলাম, বুঝলে? সব জিনিসপত্রে ঠাসাঠাসি হয়ে আছে। আচ্ছা, আপনাদের সবাইকে তো এখনই এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। কার কি মালপত্র আছে সব বুঝে শুনে নিয়ে যান, না হলে আমি ওপরে গেলে কিন্তু সব ছুঁড়ে ফেলে দেব। বাবা চন্দন, সোনা ছেলে এরকম করতে নেই। হ্যাঁ, কোথায় পড়না? কোথায়? ওর ধাস দেওয়ার জন্য আজ আমাদের এই অবস্থা। এবার কি হবে বল, বল কি হবে? না মানে পর্ণা কোথায় আছে কিছু তো বুঝতে পারছি না বর্দা। ছোটকা বলছে আমরা কি সত্যি সত্যি এই বাড়ি ছেড়ে চলে যাব? জানি না রে ভরসা, তবে পর্ণার উপর আমার ভরসা আছে। হেমনলিনী দত্ত উপপত্নী, তাই এই সম্পত্তি, ওই গণেশ মূর্তি সব আমাদের। আর আমরা আজ রাতের মধ্যেই এই বাড়ির দখল নেব। আমরা যা করছি সব আদালতের রায় অনুযায়ী করছি, তাই আপনারা এক্ষুনি সবাই এই বাড়ি ছেড়ে বেরিয়ে যান।
আমি যাওয়ার আগে সবার সামনে দাঁড়িয়ে একটা কথা বলে দিয়ে যাচ্ছি, এই বাড়ি ঠাম্মির ছিল আর ঠাম্মিরই থাকবে। চলো ঠাম্মি, চলো চলো। ঠাম্মি এখন চলো, এই বাড়িতে আমরা একদিন ফিরে আসবই। এখন তো আমাদের বেরোতে হবে। চলো ঠাম্মি, এসো। চলো, আমাদের তো বেরোতেই হবে। তবে আমি বলে রাখছি, এমন জোচ্চুরি বেশি দিন টিকবে না। বড় মা থাক, আর আদিক্ষেতা দেখাতে হবে না। ওমা এভাবে বলছেন কেন? মানে দেখুন না, এত বড় তো বাড়ি, তাতে বেশি না 4-5টা লোককে যদি আপনি একটু দয়া করে থাকতে দেন, মানে আমি শুধু আমার বাবুকে নিয়ে আসবো। হ্যাঁ, হবে না, এ বাড়িতে কারোর থাকা হবে না। তোমরা সবাই হচ্ছে দুমুখো, তাই এভাবে হবে না। এ বাড়ি পিয়ারি দত্ত একা ভোগ করবে, একা। বাড়ির ব্যাপারে কিছু ভাবলি? দেখো, আমাদের সবার জন্য তো একটা বড় বাড়ি ভাড়া করতে হবে। আমি দেখছি, অন্যরাও দেখছে, কিন্তু বড় বাড়ি পাওয়া চট করে সোজা কথা নয়। মিস্টার করবো? হ্যাঁ চা। হ্যাঁ, হ্যাঁ গো, তোমার চাটা না একটু অন্যরকম করে বানিয়েছে, মানে দুধ ছাড়া, বুঝেছো? আচ্ছা। যা হয়েছে, এই গরম জলটা কি বলে তুমি আমার হাতে দিলে? সবসময় না অবুঝপনা করলে হয় বলো তো? হ্যাঁ, একটু তো মানিয়ে চলতেই হবে। ও মিস্টার করবো, একটু বোঝাও না তোমার দাদাকে। না, ও কি বোঝাবে? কি বোঝাবে? এই যে আমি খাবো না, নিয়ে যাও, যাও। বর্দা কেন ছেলে মানুষই করছো? তোমার তো চা না খেলে মাথা ধরে। আবার দেখো, বাড়ি পেতে একটু সময় লাগবে, কিন্তু পর্ণা তো বলেছে তার আগে কোর্টে গিয়ে কিছু একটা বন্দোবস্ত করবে। কিন্তু যে শোনো বাবুর বাবা, তুমি না দয়া করে পর্ণা পর্ণা করাটা এবার একটু বন্ধ করো। ওর নাম শুনলে আমার গা পিত্তি সব জ্বলে যাচ্ছে। ওই মেয়ের জন্য আমরা আজকে এরকম পথে বসেছি। কেন একটা সমঝোতা করবো বলেছিলাম, করে দিলে আজকে এমন দিনটা দেখতে হতো আমাদের। শোন, মাথা ঠান্ডা কর। আচ্ছা, কেন সুমানের মেয়েটাকে ওরকম করছিস বলতো? ও তো চেষ্টা করছে, বল যে আমরা বাড়ির সকল মানুষগুলো একটু ভালো থাকি। দশটা বাচ্চা শুনে রাখো, ওই দত্ত বাড়ি যতদিন আমরা ফিরে পাচ্ছি ততদিন আমরা কেউ ভালো থাকবো। তিন্নি, বৌদি ভাই সকলের জন্য জল খাবার বানাচ্ছে। পর্ণা, এসব কি ন্যাকামো করছো বলো তো? আর এসব করে কি হবে? ও, সবার জন্য জল খাবার বানিয়ে নাম কিনতে চাইছো? যদি সবার ভালো চাইতে না, তাহলে সময় মতো কোর্টে প্রমাণ নিয়ে পৌঁছে যেতে আর ঠাম্মার অধিকারটা পাইয়ে দিতে। বড় বৌদি, সবসময় তুমি পর্ণাকে কেন কথা শোনাও বলো তো? তাও তো পর্ণা প্রাণপণ চেষ্টা করেছিল ঠাম্মির অধিকারটা পাইয়ে দেওয়ার জন্য। আমরা কেউ কিছু করতে পেরেছি কি? পারিনি। প্রমাণ নিয়ে ফেরার পথে ওই জোচ্চরগুলো যে আমাদের আটকে দেবে, আমরা যে কোর্টে পৌঁছতে পারবো না, সেটা তো জানা ছিল না আমাদের। এতে পর্ণা কি করবে বলো তো? চল বোন, এখানে কথা বলাই ঝামেলা। ইদানিং না নতুন নাটক হয়েছে, পর্ণা দত্তকে কিছু বলে সৃজন দত্ত একেবারে ঢাল হয়ে দাঁড়িয়ে পড়ে। যত সব, চল। এই দাদা, ঠিক আছে, কি হলো তোর? আসলে নিজে আগে ডিম পাউরুটিটা পাবে তো, সেই জন্যই একটু বউয়ের পাশে দাঁড়িয়েছে। ওরকম হয় মাঝে মধ্যে। বর্ষা, তুমি এক কাজ করো বুঝলে, তুমি এই ডিম পাউরুটিগুলো ভেতরে নিয়ে যাও। আর আমাদেরকেও তো এক্ষুনি কোর্টে বেরোতে হবে। এই সৃজন, শোনো না, তুমি একবার ভুবন বাবুকে একটা ফোন করো। দেখো, পুলিশ তো আমাদের ফোনগুলো ফেরত দিয়ে গেছেন। তুমি একবার ফোন করে ওনাকে বলো এক্ষুনি কোর্টে চলে আসতে। আমি কিন্তু এত সহজে হাল ছাড়বো না। দেখেছিস বর্ষা,
কেমন তোর বৌদিভাই আমার মাথাটা গরম করে। আরে আজকের মধ্যে কিভাবে উল্টো কেস করে রায় বের করা সম্ভব হবে বলবে? সত্যি আমার এই ঝামেলা আর ভালো লাগছে না। তোর এগুলো নিয়ে যা। ডিম পাউরুটিটা হেভি হয়েছে। হ্যালো ভুবন কাকু, আমি পর্ণা দত্ত বলছি। এগুলোর কোনো মানে হয় বলো তো বৌদি ভাই? না না চয়ন, আমার না একদম ভালো লাগছে না জানো তো। বাড়ির প্রত্যেকে খুব কষ্ট পাচ্ছে। যেভাবেই হোক আমাদের কিন্তু আমাদের বাড়ি ফেরত পেতেই হবে। আর ঠাম্মির দিকে তো তাকানো যাচ্ছে না। ভাগ্যিস মানিক দ্বারা বুবাইকে আর ঠাম্মিকে ওদের বাড়িতে জোর করে নিয়ে গেল, নাহলে কি হতো একবার ভেবে দেখেছো? অর্ণা, আমার মাঝে মাঝে মনে হয় তোমাকে মনে করিয়ে দেওয়া দরকার যে আমরা মানুষ, আমরা কিন্তু ভগবান নই। মানে আর কি, তুমি এমন এমন সব প্ল্যান করো যেটা শুধুমাত্র ভগবানের পক্ষেই সলভ করা সম্ভব। যেমন আজকের বিষয়টা, আগে গিয়ে দেখো ভুবনবাবু কি বলেন। আমি তো বলছি পর্ণা, বারবার বলছি যে গরমের ছুটির আগে কিচ্ছু করা যাবে না, আমরা শুধু শুধু কোর্টে ছুটছি। তুমি যে কেন বুঝতে চাইছো না আমি জানি না। পথ অবলম্বন করতে বাধ্য হয়েছে। আমি জানি আমি যে কাজটা করেছি সেটা একদম ঠিক নয়, একটা অনুচিত কাজ করেছি, সেটা একটা অপরাধ। কিন্তু স্যার, আমি ওনাকে রিকোয়েস্ট করেছিলাম যে এই কেসটাকে অন্তত একটু অন্যরকম ভাবে দেখার জন্য, কিন্তু উনি আমাকে বললেন তার নাকি কোনো উপায় নেই, আর সেই জন্যই বাধ্য হয়ে আমাদের কি সমস্ত কিছু করতে হয়েছে। পর্ণা শান্ত হও। দেখো, ওরা কেন আমাদের সেন্টিমেন্ট বুঝবে বলো? আর আদালত তো তার নিয়ম মেনেই চলে, তাই না? স্যার আমাদের ভুল হয়ে গেছে, আমাদের ক্ষমা করে দিন। আমরা এক্ষুনি এখান থেকে চলে যাচ্ছি। আমি এখান থেকে কোথাও যাবো না, আর তুমিও যাবে না। আরে পর্ণা, কি করছেন বলুন তো আপনারা? এখানে জাজ সুরঞ্জন বন্দ্যোপাধ্যায় নিজে দাঁড়িয়ে রয়েছেন। আমি জানি উনি এখানে নিজে দাঁড়িয়ে রয়েছেন, আর সেই জন্যই আমি এখান থেকে যাব না। লাস্ট কয়েকটা কেসে উনি খুব সাহসী, মানবিক এবং অন্য রকমের রায় দিয়েছেন বলেই আমি এখান থেকে যাব না। স্যার প্লিজ একটু বোঝার চেষ্টা করুন। আমাদের ঠাম্মির অনেক বয়স হয়েছে স্যার। সেই হেমললিনী দত্ত এই বয়সে এসে সবকিছু হারিয়েছে স্যার। আপনি একবার ভেবে দেখুন, আপনার এটা কাজের জায়গা, যেখানে আপনি সামান্য কয়েক ঘন্টা কাটান, সেই জায়গায় আমরা ঢুকে পড়েছি বলে আপনি এই পরিমাণ রেগে গেলেন। অথচ একজন বয়স্ক মহিলা যিনি অন্যায্যভাবে নিজের শ্বশুরের ভিটে হারালেন, মানে যেখানে সে এতগুলো বছর ধরে থেকেছেন, যে বাড়িটাকে নিজে আগলে রেখেছেন, আজকে এই বয়সে এসে তাকে গৃহহীন হতে হলো অন্যায়ভাবে। তার কতটা খারাপ লাগছে। আপনার মনে হয় না এর একটা বিহিত হওয়া উচিত, একটা বিচার হওয়া উচিত? স্যার, আমি সত্যি সাহস করে আপনার ঘরে ঢুকেছি, কারণ আমি আপনাকে বোঝাতে চেয়েছিলাম, আপনাকে দেখাতে চেয়েছিলাম যে অন্যায়ভাবে যদি কেউ অন্যের জায়গায় ঢুকে এসে দাপটের সাথে থাকতে শুরু করে, তাহলে আসল মালিকের কতটা কষ্ট হয়, কতটা খারাপ লাগে। এই রে, তারটা পুরো কেটে গেছে, কিভাবে সামাল দেবো কে জানে। এই রে, কেসটা এবার ঘুরে না যায়। পর্ণা দত্ত হেরে যাওয়ার মানুষ নয়, একটু ভরসা রাখো। স্যার, সোজা কথায় আমি সুবিচার পাওয়ার চেষ্টা করছিলাম, শুধু সুবিচার চাওয়ার পথটা একটু অন্যরকম হয়ে গেছে। আমি তার জন্য আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি স্যার। আপনি যদি চান তো আপনি আমাকে অ্যারেস্ট করাতেই পারেন, কিন্তু বিশ্বাস করুন স্যার, এই ঘরে যা যা ঘটেছে তার দায় শুধুমাত্র আমার একার। মানে এই প্ল্যানটার কথা অন্য কেউ জানতো না, আমি একাই। ব্যাস, অনেক হয়েছে। অনাদিবাবু, এনাদের কেসটা আজকের শেষ কেস হিসেবে রাখুন, আর সাক্ষীদের সমন পাঠানোর ব্যবস্থা করুন। কি
কি বলছিস তুই বলতো? এই তো বললি যে উচ্চ আদালতে উল্টে এখন আপিল করা যাবে না, তার আগে আমরা এই বাড়ি বেচে দেবো। তা এখন এইসব কি করে হলো? আরে আমি কি করে জানবো? দাদি দেখো, কোর্ট থেকে যখন সমন এসেছে তখন তো যেতেই হবে। যাও, তুমি তৈরি হয়ে নাও, যাও। তাহলে এই মাংস তাস এসবের কি হবে? দেখতে পাচ্ছিস যে কোর্ট থেকে সমন এসেছে আর তোরা এই মাংস আর এই তাস নিয়ে পড়ে আছিস। যা, ভাগ ভাগ এখান থেকে, এখন এসব উৎসবের সময় নয়। চল চল চল। চন্দর, দেখা আমার কিন্তু ব্যাপারটা ভালো ঠেকছে না রে। কাল থেকে কোর্ট বন্ধ হয়ে যাবে, আমি তো সেই ভরসাতেই ছিলাম। এটা যে কি করে হলো কে জানে। চলো চলো দাদি, ওখানে গিয়েই দেখি। ওই ফলক যিনি তৈরি করতে বলেছিলেন তিনি যে এই হেমনলিনী দত্তরই স্বামী, তার কি প্রমাণ আছে? সুব্রত বাবু আমার সাক্ষীর কিন্তু এখনো বলা শেষ হয়নি। শুধু শুধু বারবার আপনি ওকে আটকে দিয়ে কেন আদালতে সময় নষ্ট করতে চাইছেন বলুন তো? আপনি বলুন। পড়না ধর্মাবতার ডক্টর জগবন্ধু চক্রবর্তী, যিনি ওই সময় হেয়ার হাসপাতালে দুলাল দত্তের চিকিৎসা করেছিলেন, আমরা ওনার সাথেও যোগাযোগ করেছিলাম। ডাক্তার চক্রবর্তী, তোদের বাবার শেষ সময় উনিই তো ওনার চিকিৎসা করেছিলেন। পর্ণা তার সাথেও যোগাযোগ করেছে। হ্যাঁ ঠাম্মি, পর্ণাই প্রথম ওই বইটায় নামটা দেখতে পায়। ও সারা রাত জেগে এই তথ্যগুলো বের করেছিল। ধর্মাবতার, আমি একবার ডক্টর জগবন্ধু চক্রবর্তীকে এখানে আসার জন্য অনুরোধ করব। ডক্টর জগবন্ধু চক্রবর্তী হাজির। আসুন ডাক্তারবাবু, আসুন। আদালত তার রায় ঘোষণা করছে। সব সাক্ষ্য প্রমাণের উপর ভিত্তি করে এই আদালত নির্দেশ দিচ্ছে অবিলম্বে হেমনলিনী দত্তের সম্পত্তি দেবনারায়ণ দত্তের উইল অনুসারে ফেরত দেওয়া হোক। আদালত তারই সঙ্গে পিয়ারি দত্ত এবং চন্দন দত্তের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নেবার জন্য নির্দেশ দিচ্ছে। আদালতকে বিভ্রান্ত করার অভিযোগে রাজনারায়ণ দত্ত, পিয়ারি দত্ত এবং চন্দন দত্তকে কড়া শাস্তি দেওয়া হবে। The court is adjourned for the day. কি রে পিয়ারি, কি দেখতে এলি? ফলকটা এখানে সত্যি আছে কিনা দেখ। আছে, সত্যি উনি আমার নামে একটা ওয়ার্ড করে দিয়েছিলেন। তুই বলেছিলি না আমি যেন তোকে ক্ষমা করে দিই, তাই তো? পুলিশি কারবার বন্ধ করতে বলেছিলি, তাই তো? ঠিক আছে, তাই হবে। কারণ তোর ওপর সত্যি আমার একটুও রাগ নেই। আমি তোকে ক্ষমা করে দিলাম।
দাদু ভাই ভুবনকে বলবে পিয়ারির বিরুদ্ধে যেন কোনো পুলিশি পদক্ষেপ না নেয়, সেই ব্যাপারে পুলিশের সাথে কথা বলতে। এটা কিন্তু তুমি ঠিক করলে না মা। মা, এই মহিলা তোমাকে কত বড় অপমান করেছিল সেটা ভুলে গেলে চলবে বলো তো? হ্যাঁ, আমাদের মিথ্যে কথা বলে, জোর চুরি করে টাকা পয়সা সম্পত্তি সবকিছু কেড়ে নিয়েছিল, বাড়ি থেকে রাস্তায় বের করে দিয়েছিল। শুধু কি তাই, মিথ্যে উইল, মিথ্যে বিয়ে, কিচ্ছু বলতে ছাড়েনি। আর তুমি তুমি ওনাকে ক্ষমা করে দিচ্ছ? এত কথা আমার ভালো লাগছে না। যা বলছি তাই করো দাদু ভাই। ঠাম্মি, তুমি পিয়ারি দত্তর যন্ত্রণাটা বুঝতে পারছো তাই না? বরাবর কি ভাবতাম জানিস দিদি, ভাবতাম তোদের ঠাকুরদার শুধু অনুশোচনাই হয়েছিল, কোনোদিন আশা করিনি ওই মানুষটা আমাকে ভালোবাসে। আর সেখানে এত বছর পর জানলাম ওই মানুষটা